না হলেও আমি হব। প্রথমত তুমি আমার কথা শোনোনি, দ্বিতীয়ত আমায় সিনিয়র সিটিজেন বলে অপমান করেছ। এসব কারণে আমি তোমায় নেব না, একাই যাব ঘুরতে এই রাতের বেলা। কথাটা বলে আশিয়ান হায়ার হাত ছাড়িয়ে দরজার দিকে হাঁটা দেয়। রুম থেকে বের হবে ঠিক তখনই আশিয়ান শুনতে পায় কিছু অদ্ভুত কথা। হায়া বলছে, ওই মাফুতো বর নিয়ে যান না আমায় আপনার সঙ্গে করে ঘুরতে। আশিয়ান পেছনে ঘুরে বলে, মাফুতো বর? এটা আবার কেমন ডাক? হায়া তার কাছে আসে গুটি গুটি পায়ে। তারপর আশিয়ানের শার্টের একটা বোতাম ধরে সেটা খুঁড়তে খুঁড়তে বলে, আপনি তো আমার দুই দিক দিয়ে কাজিন না, মায়ের দিক দিয়ে মামাতো ভাই আর পাপার দিক দিয়ে ফুপাতো ভাই। এখন আপনাকে যদি শুধু মামাতো বর বা শুধু ফুপাতো বর ডাকি তাহলে ইনজাস্টিস হয় না? সবগুলো সম্পর্কে জাস্টিস দিতে এই ডাকটা আবিষ্কার করলাম। সুন্দর হয়েছে না নামটা? মিটমিটিয়ে হেসে কথাটা জিজ্ঞেস করে হায়া। এদিকে হায়ার এমন উদ্ভট ডাক আর লজিক শুনে আশিয়ানের মাথা দুটো চক্কর দিয়ে ওঠে। মেহু। জি? মেহরিমার এই ছোট্ট একটা উত্তরেও জাহানের দম বন্ধ হয়ে আসে ভালো লাগায়। তার খুব করে ইচ্ছে হয় মেহরিমা তার বুকের নিয়ে সারা রাত গল্প করবে। ইচ্ছে হলে আলতো করে ছুঁয়ে দিবে ভালোবাসার পরশে, কখনো বা ঠোঁট কাটা কিছু কথা বলে লাজে রাগিয়ে দেবে মেয়েটাকে। কি করছো? পড়ে উঠলাম। আপনি? তোমার কথা ভাবছি। ছোট করে মনের কথা জানিয়ে দিল জাহান তার প্রেয়সীকে। জাহানের কথা শুনে মেহরিমার গালে লাজে লাল হয়ে যায়। লোকটার সাথে যখনই কথা বলে তখনই কোনো না কোনো কারণে মেহরিমা এমন লাল টুকটুকে রূপ ধারণ করবে, অথচ জাহান কিন্তু তেমন কিছুই বলে না। মেহরিমা, শুনছ? জি, বসুন। চলো না আমরা বিয়ে করে ফেলি। তোমায় নিজের চোখের আড়ালে রাখা আমার জন্য কতটা কষ্টের তুমি বুঝতে পারো না। জাহানের কথা শুনে মেহরিমা আরও লজ্জা পেয়ে যায়। সে মিনমিনিয়ে বলে, আঙ্কেল আন্টি কি আমায় মেনে নেবেন? তোমায় বউ করে নিয়ে আসি, দেখবে তোমায় আমি আদর করার সুযোগই পাচ্ছি না। তুমি সারা দিন আম্মুর সাথে লেপ্টে থাকবে তার আদর পাওয়ার জন্য। জাহানের কথা শুনে নিঃশব্দে তৃপ্তির হাসি দেয় মেহরিমা। তার যথেষ্ট ভালো ধারণা হয়ে গিয়েছে জাহানের পরিবারের সম্পর্কে, যেখানে সেই ফ্যামিলির দুজন সদস্য তার মতোই সে অজানা এতিম মেয়েকে এতটা ভালোবাসতে পারে। বাকিরাও এমনই ভালো মনের হবে হয়তো। কি হলো, বললে না কিছু? কি বলবো? বিয়ে করবে আমায়? চলো না কাল করে ফেলি। আমার একটু মন টিকছে না তোমায় ছাড়া। নেগেটিভ সব ভাবনা এসে ভিড় করছে আমার মাথায়। এক্সামটা শেষ হোক, আমারও মেন্টাল প্রিপারেশনের প্রয়োজন। আর নেগেটিভ ভাবনা, সেটা কি নিয়ে আসছে? তোমায় নিয়ে। তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না। আমি তোমায় অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি। এতটা ভালোবেসে ফেলেছি যে এক জন্মে আমার আর অন্য কারোর জন্য ভালোবাসার অবশিষ্ট নেই। ধরাগড়া কথাগুলো বলে জাহান। মেহরিমা তার কথার প্রত্যুত্তরে নীরবতা অবলম্বন করে। বেশ কিছুক্ষণ চুপ থেকে জাহান নীরবতা ভঙ্গ করে বলে, সামনের সপ্তাহ থেকে আমায় একটা ট্রেনিংয়ের জন্য যেতে হবে চট্টগ্রাম। সকল নিউ হার্ট সার্জনদের জন্য আমার হসপিটালের অথরিটি ব্যবস্থা করেছে। 1 মাস সেখানে থাকতে হবে। আচ্ছা, সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন। এমনই আরও টুকটাক কথা চালিয়ে যায় এই জুটি। হায়ার চোখে চোখ রেখে গানটা গায় আশিয়ান। গানের প্রতিটা শব্দ যেন আশিয়ান ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এসে হায়ার হৃদয়ে কাঁপন তুলছে। চারপাশ থমকে গেছে। কোলাহল, আলো, মানুষ সব ফিকে। শুধু আশিয়ানের কণ্ঠটা যেন রয়ে গেছে বাস্তবের একমাত্র সুর হয়ে। হায়া নিঃশ্বাস আটকে গেছে। এই চোখ দুটো যে চোখগুলোকে একসময় ঘৃণা করতে শিখেছিল, আজ সেগুলোতে যেন নিজের হারিয়ে যাওয়া সমস্ত স্বপ্ন খুঁজে পাচ্ছে। আশিয়ান তার চোখ দিয়ে কথা বলছে। মনের গহীনে লুকিয়ে থাকা প্রতিটি না বলা কথা যেন সুর হয়ে ছড়িয়ে পড়ছে হাওয়ায়। ধীরে ধীরে এগিয়ে আসছে আশিয়ান। প্রতিটা পদক্ষেপে তার ভেতরে সমস্ত অহং ভেঙে চুরমার হচ্ছে, যেন সে কোনো ক্ষমা চাওয়ার শব্দহীন প্রার্থনার ভেতর দিয়ে হায়ার কাছে ফিরছে। আর হায়া সে স্থির নিঃশ্বাসও যেন নিতে ভুলে গেছে। তার বুকের ভেতর কান্না জড়ানো এক রোমন্থন কাজ করছে। যন্ত্রণায় গড়া ভালোবাসা, বেদনায় ভেজা প্রতীক্ষা। আশিনের গলা সুর থাকলেও চোখে ছিল দহন। তার দৃষ্টি যেন কেবল একটা প্রশ্ন রাখছে হায়ার চোখে, তুমি এখনো ভালোবাসো? আর হায়ার চোখ, তার চোখে ছিল এক প্রকার আত্মসমর্পণ। ঠোঁটে কোনো শব্দ নেই, তবুও তার প্রতিটি নিঃশ্বাসে জবাব ধ্বনিত হচ্ছে। সব কিছু সত্ত্বেও, হ্যাঁ, আমি ভালোবাসি। এই মুহূর্তে গান থেমে গেল, আবেগ থামেনি। সেখানে শুধু তারা দুজন, আর মাঝখানে ভাঙা ভাঙা একটা হৃদয় যা আবার জোড়া লাগতে চাইছে, শুধুমাত্র ভালোবাসার এক নিঃশব্দ স্পর্শে।
আশান একদম কাছে এসে দাঁড়ায়, এতটাই কাছে যে আশানের চঞ্চল উষ্ণ নিঃশ্বাস হায়ার মুখে আছড়ে পড়ছে। আর সে উষ্ণতা ভরা নিঃশ্বাসের সংস্পর্শে এসে হায়ার অন্তর্কর্ণ কেঁপে কেঁপে উঠছে। আশানের ছোট ছোট চোখ জোড়া ছিল এক অদ্ভুত নীরবতা, কিন্তু তাতে ভালোবাসার উষ্ণতার উপস্থিতি ঠিকই টের পেয়ে যায় হায়া। আশান এক মুহূর্তের জন্য থেমে তারপর তার হাতটা এগিয়ে আনে হায়ার কাছে। হায়া বুঝে ওঠার আগে তার পুরুষালী উষ্ণ আঙুল দিয়ে হায়ার ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিমটা আলতোভাবে ছুঁয়ে দেয়। ছোঁয়াটা যেন কাঁটা দিয়ে বিদ্যুৎ খেলে যায় হায়ার সারা গায়ে। এরপরে মুহূর্তে সে হায়াকে অবাক করে দিয়ে সেই আঙুলটা নিজের মুখে পুরে নেয়। চোখে তখনও চাহনি গাঁথা হায়ার চোখে, গলায় গা ছমছম হাসকি টোনে বলে, দুধের স্বাদ ঘোলে মেটালাম, কিন্তু আসল স্বাদটা নেওয়ার সৌভাগ্যই হয়ে উঠল না। কথাটার মানে বুঝতে হায়ার বেশি সময় লাগে না। আশানের কথা শুনে হায়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার দিকে। চোখে লজ্জা, মুখে উত্তাপ, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট কামড়ে কোনোভাবে নিজেকে সামলাতে চেষ্টা করে। এক মুহূর্ত পর কিছু না বলে সে আচমকা মুখ ফিরিয়ে নেয়, দু পা পিছিয়ে গিয়ে পিঠ ঘুরিয়ে নেয় আশানের দিক থেকে। তার গালে তখন লাল ছায়া, রক্তিম লজ্জায় গলে যাওয়া চেহারা। হায়া। আশানের কণ্ঠ তার পেছন থেকে নরম হয়ে ডাকে, কিন্তু হায়া ততক্ষণে এক মনে হাঁটতে শুরু করে দিয়েছে। উদ্দেশ্য গাড়ি। দ্রুত পায়ে সরে যাচ্ছে সে, কিন্তু পায়ের গতি আর হৃদয়ের গতি যেন সমান তাল মিলিয়ে ছুটছে না। তার বুকের ভেতর তখনও আশানের স্পর্শের স্মৃতি, ঠোঁটে এখনও তার সেই চাহনির তাপ। একবার পেছনে তাকায়, চোখাচোখি হয়। আশান এখনও দাঁড়িয়ে, ঠোঁটে সে চেনা শয়তানি মেশানো মিষ্টি হাসি। হায়া তার দৃষ্টি এড়িয়ে নিয়ে মুখ নিচু করে ফিসফিস করে বলে, পাগল, একদম অসহ্য রকমের পাগল। কিন্তু তার কণ্ঠে রাগ ছিল না, ছিল কাঁপা কাঁপা প্রেম। হায়া পা চালিয়ে গাড়িতে উঠে বসে। আশানও কিছু সময়ের ব্যবধানে গাড়িতে বসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ তারা দুজনেই নীরবতা পালন করে। এক পর্যায়ে নীরবতা ভাঙে দায়িত্ব হায়া নিজের কাঁধে তুলে নিয়ে বলে, কই যাচ্ছি আমরা? বাসায় ফিরবেন না? না, আজ বাসায় যাব না ভাবছি। তাহলে কোথায় যাবেন? ভাবছি আজ সারা রাত এইভাবে ঘুরবো, সকালের দিকে বাসায় ফিরবো। আর এটা কেমন? পুরাই বকবাস। চুপচাপ গাড়ি বাসার দিকে ঘুরান, কেউ জানতে পারলে বকা দিবে দুজনকেই। একদিন না হয় বকা খেলাম। আপনার এত শখ হলে আপনিই খেয়েন, কিন্তু আমায় বাসায় রেখে আসুন, পরে যেখানে ইচ্ছে সেখানে যাবেন। তা তো হচ্ছে না ওয়াইফি, তুমি হচ্ছ আমার অর্ধাঙ্গিনী, আমার রুহ দেহ দুটোরই অর্ধেকাংশ। তাই আমি যা পাবো, যা খাবো, যা করবো সবকিছুর ফলাফলের ভাগ তোমাকে অর্ধেক নিতে হবে। এতে তোমার মত থাকুক আর না থাকুক। আমি আপনার সবকিছুর অর্ধেক ভাগ নিলেও আমার কষ্টের ভাগ আপনি এক বিন্দুও নেবেন না। কেন জানেন? কারণ আমার কষ্টগুলোই দেন আপনি। তার ছেলের হাসি দিয়ে হায়া কথাগুলো বলে। আশান হায়ার কথায় খানিকটা কষ্ট পায়, কিন্তু আপাতত দৃষ্টিতে হায়ার কথাই সঠিক। আশান বলে, দেখো। আশান কথাটা শেষ করার আগে তার গাড়িটা কাউকে ধাক্কা দেয়, অর্থাৎ কেউ একজন তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আশান জোরে ব্রেক কষে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এমন ঘটনায় হায়া ও আশান দুজনে ভয় পেয়ে যায়। তারা তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে দেখে 9 থেকে 10 বছরের একটা বাচ্চা মাটিতে লুটিয়ে পড়েছে। আশান আর হায়া বাচ্চাটির মাথায় কাছে বলে পড়ে। আশান বাচ্চাটির মাথা নিজের কোলে তুলে নিয়ে তার গালে আলতো করে চাপড় মেরে বলে, এই বাবু চোখ খুলো, বেশি ব্যথা পেয়েছো? হায়া আশানকে ধমকে বলে, আপনি যে চশমা লাগিয়েও দেখতে পান না আজ জানলাম। দেখছেন বাচ্চাটা ব্যথায় অজ্ঞান হয়ে পড়েছে, তাকে আপনি জিজ্ঞেস করছেন বেশি ব্যথা পেয়েছে নাকি? রাত কানা কোথাকার। কোলে তুলুন বাচ্চাটাকে, হসপিটালে নিতে হবে ওকে। আশান হায়ার কথা মতো বাচ্চাটিকে কোলে তুলে গাড়ির দিকে হাঁটা দিলে তখনই কোথা থেকে যেন 2 থেকে 3 জন লোক এসে তাদের সামনে উপস্থিত হয়। একজন লোক বলে, এই আপনারা বাচ্চাটিকে এভাবে করে কোথায় নিয়ে যাচ্ছেন? বাচ্চাটা তো মনে হয় অজ্ঞান। আশান বলে, আসলে ও হুট করে আমাদের গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তাই ওকে নিয়ে হসপিটাল যাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলো কিভাবে? দেখে চালাচ্ছিলেন না নাকি? এক মিনিট, আপনারা বাই এনি চান্স বাচ্চা কিডন্যাপার না তো? তা না হলে এত রাতে এমন শুনশান জায়গায় বাচ্চাটা আসবে কোথা থেকে? বাচ্চাটির শরীরেও তো বেশ ক্ষত দেখা যাচ্ছে। লোকটির পাশ থেকে আরেকজন বলে ওঠে, ঠিক বলছিস শরীফ, ওরা হয়তো বাচ্চাটাকে এখানে এনেছিল কোনো ক্ষতি করার। যেই আমাদের দেখলো তখন এইসব কাহিনী বলা শুরু করলো। না, এদের কিছুই বিশ্বাস হচ্ছে না আমার। লোকগুলোর কথা শুনে আশান আর হায়া বিচলিত হয়ে পড়ল। হায়া অস্থির কণ্ঠে বলল, আপনারা আমাদের ভুল বুঝছেন, আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ।
আমরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিলাম, তখনই বাচ্চাটা হুট করে আমাদের গাড়ির সামনে এসে পড়ে। আমার হাজবেন্ড ইচ্ছে করে ওকে হিট করেনি। আমি বিশিষ্ট শিল্পপতি জাভিয়ান তালুকদারের মেয়ে জেসমিন তালুকদার হায়া, উনি আমার হাজবেন্ড। আপনারা ভুল বুঝছেন আমাদের, প্লিজ ভুল বুঝবেন না। হায়ার পরিচয় শুনে লোক তিনটা চক্ষু চড়ক গাছ। জাভিয়ানকে চেনে না এমন মানুষ খুব কমই আছে। বিখ্যাত বিজনেসম্যান হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে। তারা চোখে চোখে নিজের মধ্যে কি কথা বলল তারাই জানে। তারপর তাদের মধ্যে শরীফ নামে লোকটি বলে, আমার তো আপনাদের কথা বিশ্বাস হচ্ছে না, তোমরা কি বলো? শরীফ বাকি দুজনকেও জিজ্ঞেস করে, তারাও নেতিবাচক উত্তর দেয়। আশেন বলে, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমাদের কিছু করার নেই। আপনারা ছেলে আমাদের সাথে হসপিটালে যেতে পারেন আমাদের গাড়িতে করে, এমনিতে অনেকটা সময় চলে গিয়েছে। আশেনের কথার মাঝে তার কোলে থাকা বাচ্চাটি নড়ে চড়ে ওঠে। সেকেন্ডের ব্যবধানে বাচ্চাটি চোখ খুলে তাকায়। একজন লোক বলে, ওই তো বাচ্চাটির জ্ঞান ফিরেছে, এখন ওর থেকে সবটা জানা যাবে। আশেন বাচ্চাটিকে নিজে দাঁড় করিয়ে দেয়। শরীফ লোকটি বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, বাবু তোমার নাম কি? আর এখানে এত রাতে এলে কি করে? আর তোমার এত মেরেছে কে? নিঃসংকোচ আমাদের সবটা বলো, আমরা তোমার সাহায্য করব। লোকটির কথা শেষ হতে না হতেই বাচ্চাটি তাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাচ্চাটির এমন কান্না দেখে আসেন হায়ও ভরকে যায়। আরেকজন লোক এসে বলে, ভয় পেও না বাবা, বলো তোমার সাথে কি করছে। আমরা বলছি তো তোমার সাহায্য করব। অনেক কষ্টে বাচ্চাটি কান্না থামে। তারপর বাচ্চাটি হিচকি তুলতে তুলতে বলে, আমার নাম রাফি, ওনারাই আসেন আর হায়াকে দেখিয়ে বলে, আমারে এমন মারছে, আমি ওখানে বাসায় কাম করতাম, একটু ভুল হইলেই আমারে মারতো। পশু সাহেবের সাথে ভুলবশত চাপ পইরা যাওয়ায় আমারে স্টার রুমে আটকাইয়া রাখে এই 2 দিন, আর অনেক মারছেও। দেখেন আঙ্কেল মাইরা আমারে কি করছে। আজ সন্ধ্যায় অনেক মারছার পর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর এহারা আমারে কি করতে এখানে আনছে আমি জানি না, চোখ খুললাম মাত্র। বাচ্চাটির কথা শুনে আসেন আর হায়ার আঙ্কেল গুরুম বলে, কে বাচ্চা? তারা একে দেখলই আজকে। হায়া বাচ্চাটির সামনে এসে রাগত স্বরে বলে, এই বাবু মিথ্যে কেন বলছো? আমরা তোমায় কবে কাজে রাখলাম আর এভাবে মারলাম? আমরা তো তোমায় চিনিই না, শুধু শুধু মিথ্যে কেন বলছো? শরীফ নামের লোকটি হায়াকে ধমকে বলে, এই আপনার বাচ্চাটা ধমকান কেন? এখন বাচ্চা মানুষ যা সত্য তাই কইছে মিয়া ভাই। আরেকজন লোককে উদ্দেশ্য করে বলে, এরে আমাগো এলাকায় নিয়ে চলেন, তারপর আমরা পুলিশ ডাকবো। যা ফয়সালা করার পুলিশই করব। জাহিল গুলা কেমনে বাচ্চাটারে মারছে দেখেই আমার রক্ত গরম হইয়া যাইতেছে। আর সে লোকটির কথা শুনে কিছু একটা বুঝতে পারে হয়তো। সে হায়াকে বাচ্চাটির সামনে ধরে সরিয়ে নিজের কাছে নিয়ে এসে নিজের পেছনে লুকিয়ে নেয়। হায়া কিছু বলতে গেলে আসেন চোখ গরম করে তাকে চুপ করিয়ে দেয়। আসেন লোকগুলোর উদ্দেশ্য শান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা ফোন দিবেন তো পুলিশকে? ভালো কথা, আপনাদের দেওয়া লাগবে না, আমি নিজেই দিচ্ছি। কথাটা বলে আসেন নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে যেই না কল করতে যাবে তখন একজন লোক আসেনের ফোনটা টান দিয়ে নিয়ে যায়। ঘটনা দেখে হায়া চমকে গিয়ে আসেনের পিঠের কাছে আরেকটু সেটে যায়। সেও কিছু একটা বুঝতে পেরেছে। আসেন লোকটিকে বলে, আমার ফোন নিলেন কেন এমন করে? ফোনটা দিন, আমি কল করছিলাম তো পুলিশকে। হঠাৎই লোক তিনটে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে উচ্চস্বরে হেসে দেয়। বাচ্চাটিও ততক্ষণ তাদের কাছে চলে গিয়েছে। শরীফ লোকটি বলে, এরে তোরা বের হয়ে আয়, বড় পাখি পাইছি আজ, তোকে খাদি যত্ন করবি না তোরা? লোকটি নিজের কথা শেষ করতে না করতে আশপাশে ঝোপঝাড় থেকে হুড়মুড়িয়ে আরও 7 থেকে 8 জন লোক বের হয়ে আসে। তাদের প্রায় প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র। আসিয়ান আর হায়া এবার স্পষ্ট বুঝতে পারে তার ডাকাতের কবলে পড়েছে। সবাই শরীফ নামের লোকটির পেছনে এসে দাঁড়ায়। একটা লোক শরীফের দিকে একটা রামদা এগিয়ে দেয়। শরীফ সেটা নিজের হাতে নিয়ে হাসতে হাসতে বলে, আমরা থাকতে আপনাগো এত কষ্ট করতে দেই কি করে? আপনারা ফোন তো করবেন কিন্তু পুলিশ না নিজের পরিবার রে। আর কেন করবেন আশা করি বুঝতে পারতেছেন। এখন আমাগো লগে চলেন, আমাগো এলাকায় আইসেন, একটু খাতি যত্ন না নিয়ে থারি কেমনে? হঠাৎই মুখটা ইস্পাত কঠিন করে বলে, কোনো চালাকি করবেন না, তাইলে ঘাড় থেকে কলা আলাদা করতে বেশি সময় নিব না কিন্তু আমি। হায়া আগে কখনো এমন সিচুয়েশনে পড়েনি, তাই সে একটু বেশিই ভয় পেয়ে গিয়েছে। সে আসিয়ানকে পেছন থেকে খামচে ধরে থরথরে কাঁপতে থাকে। আসিয়ান তার এমন কাঁপুনি দেখে বুঝতে পারে তার প্যানিক অ্যাটাক হয়েছে।
সে হায়াকে পেছন থেকে সামনে এনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে এক হাত দিয়ে, তারপর হায়ার চুলে হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। শরীফকে উদ্দেশ্য করে বলে, আমরা কোনো চালাকি করব না। আপনারা যেই দাবি করবেন তাই আমরা পূরণ করব। আপনি চাইলে আমার ফোন আর আমার গাড়ি রাখতে পারেন। দুটো মোট দাম করো 12 লাখ টাকা। কিন্তু প্লিজ আপনারা অস্ত্রগুলো সরান। এসব দেখে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে। পাশ থেকে আগের একটা লোক বলে। লোকটার কথা শুনে বাকি সকলে বিশ্রীভাবে উচ্চস্বরে হাসতে শুরু করে দেয়। আশের লোকটির কথা শুনে পারে না হায়াকে নিজের বুকের মধ্যে লুকিয়ে নেয়। মনে মনে সে একটা কথাই বলে, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। কেমন যেন একটা অস্বস্তির জন্য করে জাবিনের ঘুমটা ভেঙে যায়। হাঁসফাঁস লাগছে, বুকের ভেতর ধরফর করছে। সে আলতো করে হানিয়ার মাথাটা নিজের বুকের উপর থেকে সরিয়ে বালিশে রাখে। তারপর নিজের বিছানা ছেড়ে উঠে বেলকনি এসে পড়ে। রাত ছিল জাবিনের নিকট এক অনিবার্য মোহের নাম। চাঁদের শীতল আলো যখন গগনে উদ্ভাসিত হয়ে চারপাশে অপার্থিব আলো ছড়িয়ে দিত, তখন সে যেন এক গভীর আত্মতৃপ্তি খুঁজে পেত সেই সৌন্দর্যে। কত শত রাত, কত অনাহত মুহূর্ত হানিয়াকে বক্ষে জোরে সে কাটিয়েছে নিদ্রাহীন নিঃশব্দতায়। হানিয়া যখন ক্লান্তিতে চোখ মুদে তার বুকে আশ্রয় নিত, তখন যাবেন এক নিঃসঙ্গ চাঁদ প্রেমীর মতো নিজের ধ্রুবধারা হানিয়াকে দেখে যেত নিরবধি জানালার ফাঁক গলে আসা চাঁদের আভায়। চাঁদের আলোকচ্ছটায় তার প্রিয় মুখে খেলে যাওয়া প্রতিচ্ছবি যেন তাকে নতুন করে জীবনের অর্থ বুঝিয়ে দিত। কখন রাত গলে ভোর হতো সে বুঝতেই পারত না। আজও গগনের সমুজ্জ্বল পূর্ণিমা, পরিবেশের উপর এক অদ্ভুত কোমলতা, এক নিরাবেগ শীতলতা ছড়িয়ে আছে। কিন্তু আজ এ অতি পরিচিত স্নিগ্ধতা যেন জাবিনের হৃদয়কে স্পর্শই করতে পারছে না। হৃদয়ের অন্তঃস্থল জুড়ে এক অজানা দহন, এক গভীর অস্থিরতা বিরাজ করছে। কারণটি যেন অদৃশ্য অথচ অনুভবে প্রগাঢ়। তার অন্তর কাঁপছে কোনো অজানা আশঙ্কায়। মনে হচ্ছে তার রক্ত মাংসে করা সন্তানের একজন কোনো অজানা বিপদে পতিত হয়েছে, অথচ বাস্তবতার পর্দাতে ভিন্ন কিছু বলে। ঘুমানোর পূর্বে সে নিজ চোখে দেখেছে জাহান ও জাইনকে। তারা হাসি মুখে তার সঙ্গে উপরে উঠে নিজ নিজ কক্ষে গমন করেছে। কিন্তু হায়া না, আজ সারাদিন মেয়েটির মুখ পর্যন্ত দেখেনি সে। সকালে তারা থাকায় ঘর ছাড়ার সময় হায়ার সাথে তার সাক্ষাৎ হয়নি, কারণ হায়া তখনও নিদ্রারত ছিল। সন্ধ্যায় ফিরে শুনল তার কন্যা নাকি দুপুর থেকে গভীর ঘুমে আচ্ছন্ন, এখনও জাগেনি। রাত্রির ভোজনকালে হানিয়া যখন গিয়ে ডাকতে যায়, তখন তাদের জামাতা আসিয়ান জানায় তারা পরে খাবে, কারণ তারা দুজন নাকি ঘুমের রাজ্যে বিভোর। তবে কে হায়ার অনুপস্থিতি এই অন্তর্নীল অস্থিরতার উৎস? জাবিয়ান জানে না, শুধু জানে আজকের এই পূর্ণিমা তার চোখে কোনো রূপ কল্প ছড়ায় না। আজকের চাঁদ তার চিরচেনা চাঁদ নয়। হৃদয়ের গহীন থেকে উঠে আসা এক বিষণ্ণ স্রোত যেন তাকে বারবার করে বলছে কিছু একটা ঠিক নেই। আজকের রাত্রি জাবিয়ানের প্রিয়তম রাত্রি। নির্জনতার মাঝে ছড়িয়ে আছে এক দুর্বোধ্য শঙ্কার ছায়া। হঠাৎই কেউ একজন এসে জাবিয়ানের কাঁধে হাত রাখে। জাবিয়ান চমকে গিয়ে পেছনে ফিরে তাকালে দেখতে পায় নিজের প্রেয়সীকে। হানিয়া তার অস্থিরতা টের পেয়ে যায় জাবিয়ানের চোখ দেখে। হানিয়া জাবিয়ানকে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? এমন অস্থির হয়ে আছেন কেন? আর এমন ঘামছেনই বা কেন? জাবিয়ানের কপালের ঘামগুলো শাড়ির আঁচল দিয়ে মুছে দিতে দিতে প্রশ্ন করে হানিয়া। মোছানো শেষ হয়ে গেলে হানিয়া জাবিয়ানের দিকে তাকিয়ে দেখে জাবিয়ান অন্যমনস্ক হয়ে আছে। হানিয়া আবারও প্রশ্ন করে, কি হলো বলুন? এমন অস্থিরতা অন্যমনস্কতা কেন আপনার? খারাপ লাগছে কোথাও? এই আপনার বুকে ব্যথা করছে না তো আবার? শেষের প্রশ্নটা করতে গিয়ে হানিয়া নিজে অস্থির হয়ে ওঠে। হায়ার বিয়ে ভেঙে যাওয়ার পর সকলে যখন হায়ার চরিত্রে আঙুল তুলছিল আর এসব দেখে হায়ার ডিপ্রেশনে চলে গিয়েছিল, তখন জাবিয়ান মেয়ের চিন্তায় চিন্তায় আবারও হার্ট অ্যাটাক করে। বেশি বড় না, কিন্তু তারপরও হার্টের অবস্থা অনেক নাজুক হয়ে গিয়েছিল। তখন থেকে হানিয়া জাবিয়ানকে নিয়ে সবসময় চিন্তায় থাকে। জাবিয়ান হানিয়ার এক হাত টেনে ধরে তার মাথাটা নিজের বুকের ওপর রাখে। হানিয়া চুনগুলো হাত বুলিয়ে দিতে দিতে বলে, জানি না কেমন জানি একটা চাপা অস্থিরতা কাজ করছে। মেয়েটা আজ সারাদিন দেখিনি, তা হয়তো এমনটা হচ্ছে, এছাড়া কিছু না। তুমি অথচ টেনশন করে নিজের প্রেশার বাড়িয়ে ফেলো না। হানিয়া জাবিনের বুকে মাথা রেখে বলে, মেয়ে কি এখন আর ছোট আছে? আপনি শুধু শুধু টেনশন করেন। চলেন রুমে চলেন, ঘুমাবেন গিয়ে। রাত জেগে আউল ফাউল চিন্তা ভাবনা করে নিজের সাথে আমারও বিপি বাড়ানোর ধান্দা না, তা তো চলবে না। কথা শেষ করে হানিয়া জাবিনের হাত ধরে রুমে নিয়ে আসে। জাবিয়ানকে শুইয়ে নিজে শুতে যাবে, তখনই কেউ তাদের রুমের দরজায় ধুমধাম শব্দ করছে। তার
আর তাদের ডাকছে। গলা শুনে মনে হলো আবরার ডাকছে। হানিয়া দরজা খুলে দেখে তার ভাই ভাবি এসেছে। তাদের দুজনেরই চোখে মুখে আতঙ্ক। হানিয়া জিজ্ঞেস করে তাদের করে, কি হয়েছে ভাইয়া ভাবি, তোমরা এমন ভয় পেয়ে আছো কেন? স্পর্শে চোখ ভর্তি পানি নিয়ে বলে, হানিয়া, আসিয়ান আর হায়াকে কিডন্যাপ করা হয়েছে। কথাটা বলে স্পর্শ হু হু করে কেঁদে দেয়। একটা মাত্র ছেলে তার, সেই ছেলের কিছু হয়ে গেলে স্পর্শ মরে যাবে। তার উপর ভাইয়ের মেয়েটাও তার বড্ড আদরের। সে তো জানে হায়ার কিছু হলে তার ভাইও শেষ হয়ে যাবে। হানিয়া মস্তিষ্কের সাথে সাথে কথাটা ক্যাচ করতে পারে না। কিডন্যাপ হয়েছে মানে? মেয়ে না তার ঘুমাচ্ছিল, তাহলে বাইরে গেলে কখন আর কিডন্যাপই বা হলো কখন? তার চিন্তা ভাবনা মাঝে যাবেন হানিয়ার কাছে এসে দাঁড়ায়। বোনকে কাঁদতে দেখে যাবেন প্রশ্ন করে, পুতুল তোর কি হয়েছে, কাঁদছিস কেন? আবরারের চোখেও পানি, কিন্তু তা গড়িয়ে পড়ছে না। সে জাবেনের প্রশ্নের জবাবে বলে, আসিয়ান আর হায়াকে ডাকাতেরা অপহরণ করেছে। মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা দাবি করেছে। সময় দিয়েছে কাল বিকাল পর্যন্ত। এর মধ্যে যদি আমরা টাকা না দেই বা পুলিশের খবর দেই, তাহলে ওদের দুজনের কাটা মাথা পাঠাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। জাবেন হতভম্ব হয়ে যায় আবরারের কথা শুনে। তার কলিজার টুকরা মেয়ে অপহরণ হয়েছে, এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, ওরে না ঘুমাচ্ছিল রুমে, তাহলে ডাক্তার কবলে পড়লো কি করে? সেটা তো জানি না, হয়তো বাইরে কোথাও ঘুরতে গিয়েছিল, তখনই ডাকাতের কবলে পড়েছে। রুমে চেক করে দেখলাম ওরা দুজন নেই। দারোয়ানকে জিজ্ঞেস করে আর বাড়ির গেটে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিওর হলাম ওরা বাইরে গিয়েছিল। আবরার এবারও জাবেনের প্রশ্নের উত্তর দেয়। হানিয়া ভাইয়ের কথাগুলো অবাক হয়ে শুনছিল। সে জাবেনের দিকে তাকালে দেখতে পায় জাবেনের শরীর কাঁপছে। হুট করে জাবিয়ান পায়ের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে হানিয়া তাড়াতাড়ি করে জাবিয়ানকে ধরে ফেলে। তাকে ধরে এনে বেডে বসিয়ে দেয়। স্পর্শ চলে যায় জাহান জাহিনকে খবরটা দিতে। জাবিয়ান তেজহীন গলায় শুধায়, আপনি এমন জানলেন কি করে? তার কখনো ফোন দিয়েছিল? কোনো নাম্বার থেকে দিয়েছিল? একটু আগেই ফোন দিয়েছিল আমায় কিডন্যাপাররা। আসিয়ানের ফোন থেকে কল দিয়েছিল। ওদের সাথে কথা শেষ করেই তোমাদের এসে খবরটা জানালাম। জাবিয়ান থম মেরে বসে থাকে। কি করবে বুঝে উঠতে পারছে না। তখনই হুড়মুড়িয়ে তাদের রুমে প্রবেশ করে জাহান আর জাইন। জাইন এসে অস্থির গলায় জিজ্ঞেস করে, ভালো বাবাই, মামনি, এইসব কি বলছো? বনু আর আসিয়ান ভাই নাকি কিডন্যাপ হয়েছে? হ্যাঁ বাবা, তোমার মামুনি ঠিকই বলেছে। তারপর আবরা তাদের দুজনকেও সবটা জানায়। সকলে বিচলিত হয়ে নানা রকম মতামত দিলেও জাহান মাথা ঠান্ডা রাখে। সে বলে, আমরা কমিশনার আঙ্কেলকে ফোন দিয়ে সবটা জানাবো। সে তার টিমের মাধ্যমে হায়াদের ট্রেস করবে। ওদের লাস্ট লোকেশন জানতে পারলে আমরা ফোর্স নিয়ে সেখানে যাব। জামিন ছেলের কথা দ্বিমত করে বলে, না, এমনটা করে না। ওরা যা বলেছে দিয়ে দাও, পরে ওরা কিছু টের পেয়ে গেলে যদি আমার বাচ্চাগুলোর ক্ষতি করে দেয়। জাহান, তুমি আর তোমার ভালো বাবা সকল হলে ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসবে। আমি আমার মেয়ের ক্ষেত্রে কোনো রিস্ক নিতে চাই না। জাহান বাবাকে বলে, আচ্ছা বেশ, তোমার কথা অনুযায়ী কাজ করলাম। আজ আমাদের টাকা আছে বলে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের উদ্ধার করে আনলাম সেই টাকার জোরে। কিন্তু তারপর ওইসব লোকদের টাকা যখন ফুরিয়ে আসবে, তখন তারা আবার ওই পেশায় নিজেদের নিয়োগ করে দিবে। তারপর আমাদের বাড়ির ছেলে মেয়েদের মতোই আরেক বাড়ির ছেলে মেয়ে বা সদস্যদের আটক করে এমন বড় অঙ্কের মুক্তিপণ চাইবে। তারা যদি আমাদের মতো সামর্থ্যবান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তাহলে কি হবে? একটা পরিবার তার প্রিয় মানুষকে হারাবে। সেটা হতে পারে কারো সন্তান, কারো বাবা বা কারো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এদেশের আইনের অবস্থা কতটা খারাপ সেটা তুমিও জানো আর আমিও জানি। তারা যে কোশ্চিনকালেও সেসব ডাকাতের দলকে ধরতে পারবে না, কোনো ক্লু বা নিজেদের দাপটে সে বোঝাই যায়। তো এবার যখন একটা সুযোগ হলো এইসব বাজে লোকদের ধরার, তাহলে কেন একটা চেষ্টা করে দেখবো না? জাহানের সবগুলোই কথায় যুক্তিসঙ্গত, কিন্তু তাও জাবিয়ানের পিতৃসত্তা মানছে না। জাহান আবারও বলে, পত্রিকা টিভি নিউজে অহরহ এরকম ডাকাতদের খবর আমরা শুনছি দেখছি। কিছুদিন আগে রাজশাহীগামী একটা বাসে ডাকাত দ্বারা রাতভর দর্শন হয়েছে 2 জন মহিলা। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একজন নারীকে তার বাসে এসে ডাকাতি করে তার কল্লাবিহীন মাথা রেখে গিয়েছে ডাকাতরা। তুমি বুঝতে পারছো ক্রাইম করা ওদের কাছে কতটা সহজ হয়ে পড়েছে? কেন এমন হচ্ছে জানো?
আমাদের নিস্তব্ধতা, অন্যায় দেখিও পিঠ বাঁচিয়ে চলে যাওয়ার কারণে ক্রিমিনালদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সকালে চুপ করে জাহানের কথাগুলো শুনে জাহান বাবার সামনে হাঁটু কেড়ে বসে তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমরা আছি না ওইখানে। আর কাছে আশিয়ান ভাই আছে না, আমরা ইনশাআল্লাহ কিছু হতে দিব না তোমার প্রিন্সেসের। তুমি পারমিশন দাও আমাদের, আমরা দেখছি কিভাবে তোমার প্রিন্সেসকে তোমার কাছে ফিরিয়ে আনা যায়। এত সব যুক্তিসঙ্গত কথার পর জাবিন আর কোনো অন্যায় আবদার করতে পারে না। সে জাহানকে বলে, নিজের খেয়াল রেখো আর বোনকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, আমি অপেক্ষায় থাকবো তোমাদের। জাহান শব্দবিহীন একটা হাসি দেয়। তারপর জাহিন আর আবরারের সাথে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে আসে। দিনের আলো এখনো ফুটেনি, চারদিক ডুব আছে গভীর তিমিরে। হায়া আশিয়ানের বুকে মুখ লুকিয়ে বসে আছে। এখানে উপস্থিত থাকা লোকদের তাকে হিংস্র হায়না ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কিছুক্ষণ আগে শরীফের অমন বক্তব্য শোনার পর থেকে সে আরও ভয়ে সেটে আছে আশিয়ানের বুকের সাথে। আশিয়ানের একটা মিথ্যা কথা দরুন সে এখনও পবিত্র রয়েছে। নাহলে এই হায়নারা কখন তাকে চিরে খুঁড়ে নিজেদের ভোগের বস্তুতে পরিণত করত, সেটা হায়া কল্পনা করতে চায় না। কিছুক্ষণ আগে শরীফ যখন হায়ার সম্পর্কে বাজে মন্তব্য করে তখন হায়া ভয়ে উৎকণ্ঠায় আরও ঘাবড়ে যায়। হায়ার একটা বাজে অভ্যাস হলো, সে যখন অনেক ভয় পেয়ে যায় তখন বমি টমি করে দুর্বল হয়ে পড়ে। এটার জন্য হানিয়ার কাছে একসময় অনেক বকা খেলেও আজ এই কাজের জন্য সে কুলুষিত হওয়া থেকে বেঁচে গিয়েছে। অন্যান্য বারের মতো হায়া অতিরিক্ত ভয়ে বমি করে দিয়েছিল, সেই সাথে অনেকটা দুর্বল হয়ে অনেকটা অজ্ঞানের মতো হয়ে গিয়েছিল। তখন আশিয়ান তার এমন পরিস্থিতি দেখে চট করে ডাকাতদের বলে, দেখুন আমার স্ত্রী এমনিতে অসুস্থ, 1.5 মাসের অন্তঃসত্ত্বা সে। আপনারা আমাদের পরিবার থেকে যত টাকা দাবি করবেন তারা দিয়ে দেবে, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। কিন্তু আপনারা আমার স্ত্রীর সাথে কিছু করবেন না। একটা সন্তান বাবা মায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা জানেন আশা করি। আপনাকে দেখে তো বুজুর্গ লাগছে। ডাকাত দলের লিডারকে উদ্দেশ্য করে বলে আশিয়ান, যদিও সে এখন জানতো না এই লোকটি লিডার নাকি। আপনি আপনার বিচক্ষণতা দিয়ে বলুন, একজন অন্তঃসত্ত্বা নারী গায়ে হাত দেওয়া কি ঠিক? আশিয়ান ইচ্ছে করে আবেগী কথা বলা শুরু করে তাদের কাছে, কারণ আশিয়ান একা থাকলে ফাইট করার চেষ্টা করত। কিন্তু এখন তার হাতে হায়া আছে, তার সাথে হায়া আছে, তাও আবার হায়ার পায়ে চোট লাগা, দৌড়াতেও পারবে না তেমন করে হায়া। এছাড়া ডাকাতদের সংখ্যাও নেহাতি কম নয়, 10-12 জন লোক তারা। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র রয়েছে, তাই আশিয়ান আর রিস্ক নেয় না ফাইট করায়। ডাকাত সর্দার তার দলের লোকদের বলে হায়ার গায়ে যেন তারা কেউ হাত না দেয়। আশিয়ান হায়ার দিকে তাকিয়ে দেখে হায়ার শরীর অল্প বিস্তর কাঁপছে। সে হায়ার শরীরটা নিজের বুকের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরে। তাদের দুজনকে ডাকাতে তাদের সঙ্গে করে নিজেদের ডেরায় নিয়ে এসেছে। জঙ্গলের মাঝে অনেকটা জায়গা জুড়ে ডেরা করেছে ডাকাতেরা। তাদের দুজনকে বর্তমানে খড় দিয়ে তৈরি একটা ঘরে রাখা হয়েছে। আশিয়ান আর হায়াকে পাহারা দিচ্ছে 3 জন লোক, একজন রুমের ভেতরে আর বাকি 2 জন বাইরে টহল দিচ্ছে। একটু পরে ফজরের আজান দেয়। আজান শেষ হওয়ার একটু পরে হায়া ক্ষীণ স্বরে আশিয়ানকে বলে, আশিয়ান ভাই। বলো পুতুল বউ, খারাপ লাগছে বেশি? গা গোলাচ্ছে, মাথার ভেতর কেমন ভো ভো করছে, ওয়াশরুমে যাওয়া লাগবে বোধ হয়। আচ্ছা আমি কথা বলে দেখি তারা পারমিশন দেয় কিনা। আশিয়ান আর হায়াকে ফিসফিস করে কথা বলতে দেখে একজন ডাকাত বলে ওঠে, ওই মিয়ারা কি কথা কন, জামাই বউ মহিলা আমাকেও একটু কন, আমরাও এমন ফুটফুসির মুখের বাণী। লোকটি বিশ্রীভাবে হায়ার দিকে দৃষ্টি বুলিয়ে বলে, আশিয়ান একজন পুরুষ ও আরেকজনের পুরুষের চাহনি ঠিকই বুঝতে পেরে যায়। তার পায়ের রক্ত মাথায় উঠে গেলেও পরিস্থিতির কারণে তাকে দাঁতে দাঁত চেপে নীরবতা অবলম্বন করতে হয়। সে বিনয়ভাবে লোকটাকে বলে, আসলে আমার ওয়াইফের একটু ওয়াশরুমে যাওয়া লাগতো, আপনারা প্লিজ ওকে নিয়ে একটু ওয়াশরুমে যেতে দেন আমায়। আগের লোকটি বলে, না না, কোনো ওয়াশরুম টশরুম যাওয়া যাইতো না, চুপচাপ বইয়া থাহেন। প্লিজ একটা শেষ অনুরোধ করছি। লোকগুলো যখন তাও মানছিল না তখন আশিয়ান তাদের লোভ দেখানোর কথা চিন্তা করে। আশিয়ানের হাতে একটা প্লাটিনামের ব্রেসলেট ছিল, সেটা সে নিজের হাত থেকে খুলে লোক দুটোর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা প্লাটিনামের তৈরি, লন্ডন থেকে আনানো হয়েছে, ডায়মন্ড দেওয়া আছে, এটা স্বর্ণের থেকেও দামি। এটা আপনারা রাখেন, তার বদলে আমার একটা অনুরোধ রাখেন। লোকগুলোর চোখ লোভে চকচক করে ওঠে। তারা ব্রেসলেটটা নিজেদের হাতে তুলে নেয়, কয়েকবার ঘুরিয়ে ফিরে দেখে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীকে একা যাইতে হইব, আপনি যাইতে পারবেন না। কিন্তু ও তো অসুস্থ, সাহায্য ছাড়া দাঁড়াতেও পারছে না, আপনারা প্লিজ ওর সাথে আমাকেও যেতে দিন। দেখেন যা করার যায় তাই করছি, না মারলেই বসে থাকেন। আশিয়ান চিন্তায় পড়ে যায়। হায়া আশিয়ানকে বলে, আমি পারবো যেতে, আপনি আমায় দাঁড়াতে হেল্প করুন। তুমি শিওর?
আশিয়ান হায়াকে দাঁড় করায়। হায়ার পা টলছে, পড়ে যাবে যাবে ভাব। হায়া লোকগুলোর উদ্দেশ্যে বলে, চলুন। একটা লোক হায়ার সাথে রুম থেকে বের হয়ে যায়, আর একজন আশিয়ানের সাথে রুমেই থেকে যায়। আশিয়ান রুমটার দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় হায়া ও লোকটি খানিকটা দূরে একটা আধা বাঁকা ওয়াশরুমের দিকে যাচ্ছে। হাত মুখ আর গোসলের জন্য বাইরে আলাদা করে ছাউনি ও বাউন্ডারি দিয়ে কলপার করা হয়েছে। লোকটি হায়াকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে একটু দূরে বাইরে দাঁড়িয়ে থাকে। হায়া নিজের কাজ শেষ করে বাইরে এসে কলপারে চলে যায় মুখ হাত ধুতে। কল চেপে মুখ ধোয়ার সময় তার জামার একটা পাশে ভারী ভারী অনুভব করে হায়া। সেই দিকটায় হাত রেখে হায়া চমকে যায়। তার সবগুলো জামায় একটা করে হলেও পকেট দেওয়া থাকে। হায়ার বর্তমানে পরিধেয় জামাটায়ও একটা পকেট রয়েছে। হায়া কল চাপা বন্ধ করে পকেটটার চেন খুললে দেখতে পায় তার ফোনটিকে। এটা কথা সে একদম ভুলে গিয়েছিল। ফোনটা সাইলেন্ট করা বিধায় বাসা থেকে অনেকবার ফোন দেওয়ার পরও ফোনের রিংটোন শোনা যায়নি। হায়া তাড়াতাড়ি করে ফোনের লক খুলে তার বাবার নাম্বারে কল লাগায়। জাবিয়ান তখন নামাজ পড়ার জন্য বাইরে যাচ্ছিল। ফোন বেজে ওঠায় সে ফোনটা হাতে তুলে নিয়ে দেখে তার মেয়ে কল করেছে। সে বিচলিত হয়ে ফোনটা রিসিভ করে কানে লাগালেই শুনতে পায়, পাপা কোথায় তুমি? জানো আমাদের কিডন্যাপ করা হয়েছে। পাপা তুমি তাড়াতাড়ি করে আমার কাছে এসে আমায় সেভ করে নিয়ে যাও। জানো লোকগুলো আমায় নিয়ে কত বাজে বাজে কথা বলছে। প্রাণপ্রিয় মেয়ের এমন ক্রন্ধন সুর শুনে জাবিয়ানের বুক কেঁপে ওঠে। সে প্রতিতরে কিছু বলবে তার আগে তার কানে আসে একটা রুক্ষ পুরুষালী কণ্ঠস্বর। লোকটা বলছে,